শুভ সন্ধ্যা। আজ অঙ্গন বেলঘরিয়া বিশ্বনাট্য দিবস উপলক্ষে একটি নাট্য সেমিনারের আয়োজন করেছেন। বিষয় হচ্ছে অনুবাদের কাছে মৌলিক নাটক ক্লিশে হয়ে যাচ্ছে। অনুবাদ নাটকের কাছে মৌলিক নাটক ক্লিশে হয়ে যাচ্ছে, কারণ এখন যে নাটকগুলোই আমরা মঞ্চে দেখতে পাই ম্যাক্সিমামই বিভিন্ন সাহিত্য বা গল্প বা বিদেশি গল্প থেকে অনুবাদ করে নাটক লেখা হচ্ছে। খুব কম পাই মৌলিক নাটক। তো আজকে দুজন বিশিষ্ট অভিনেতা, নির্দেশক এবং তার মধ্যে একজন নাট্যকারও রয়েছেন দুজনের মধ্যে। তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো, তাদের কাছ থেকে শুনবো তারা কি মনে করছেন যে অনুবাদ নাটকের পাশে মৌলিক নাটক কি ক্লিশে হয়ে যাচ্ছে। প্রশ্নবোধক চিহ্নটা বোধহয় পড়েনি, ওটা দিলে ভালো হতো। যাই হোক, এটা আমি দিয়ে রাখলাম, এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়েই রাখলাম। প্রথমেই ডেকে নেব বড়নগর এবং নাট্যদলের নির্দেশক অভিনেতা সমীর দাস মহাশয়কে। সমীর দাস মহাশয়কে ডেকে নেব এবং সকলে একটু করতালি দিন। এবং তারপরে ডেকে নেব বেলঘরিয়া গোধূলি নাট্যদলের পরিচালক, অভিনেতা এবং নাট্যকার অভিজিৎ মজুমদারকে। তাদেরকে আসন সংগ্রহ গ্রহণ করতে বলবো। আর এইবার অঙ্গনের পক্ষ থেকে সামান্য, অঙ্গনের যেটা অনেকটা পারে অঙ্গন, সেটা হচ্ছে ভালোবাসা দিতে হৃদয় থেকে, আর সামান্য উত্তরীয় ফুল এবং মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করে নেবে। প্রথমে অভিজিৎ মজুমদারকে বরণ করে নেবেন রীনা ভট্টাচার্য, আমাদের সংগঠনের সদস্যা রীনা ভট্টাচার্য। উত্তরীয় পরিয়ে ওদিকে ঘুরে দিন, পুরো খুলে দিন। হ্যাঁ, সবাই একটু করতালি দিয়ে ফুল আর সামান্য মিষ্টান্ন। আর এরপর অঙ্গনের পক্ষ থেকে আমাদের অঙ্গনের আরেকজন সদস্যা গীতা বিশ্বাস, তিনি সমীর দাসকে উত্তরীয় পরিয়ে এবং ফুল এবং মিষ্টান্ন দিয়ে বরণ করে নেবেন। ওটা খুলে দাও পুরো। এবং সামান্য মিষ্টান্ন। ধন্যবাদ। আমরা এরপরে মাইক দিয়ে দেবো সমিতের হাতে এবং অনুষ্ঠানটা সমিতি সঞ্চালনা করবেন এবং সমিত বলবেন। সমিতের হাতে মাইক দিচ্ছি, বলে আমি আমার আসন সংগ্রহ করব। ধন্যবাদ। উপস্থিত নাট্যমোদী দর্শক এবং আমার প্রিয় মানুষেরা, মঞ্চে উপবিষ্ট আছে আমার বন্ধু অভিজিৎ মজুমদার। আজকে অত্যন্ত একটা ব্যস্ততম দিন, আমাদের ফেস্টিভ্যাল চলছে, সেখান থেকে আমি সরাসরি এখানে এসেছি। আজকের অনুষ্ঠানটা করে আবার আমাকে ফিরে যেতে হবে আমাদের অনুষ্ঠানে, তাই বেশি কথা না বলে আমি অভিজিৎকে বলবো এই যে বিষয়টা রেখেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টির উপর সে একটু আলোকপাত করুক, তারপর আমি সেটা নিয়ে আরেকটু কথা বলবো। নমস্কার। উপস্থিত সমস্ত নাট্য বন্ধুদের আমার পক্ষ থেকে অন্তরের ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আজকের এই যে বিষয়, এই বিষয়ে বলার আগে আমার বন্ধু অভিনেতা নির্দেশক সমীর যেটা বলল, আজকে ওর ব্যস্ততা, ওর থিয়েটার উৎসবের আজকে সূচনার দিন, সেখান থেকে আজকেও এখানে এসেছে কারণ ও কথা দিয়েছিল অনেক আগেই। ঠিক তেমনি আমারও আজকে ব্যস্ততা ছিল। আমার নিজের দল বেলঘরিয়া গোধূলিতে আজকে আমাদের নাটক পাঠের আসর ছিল, সেটা সম্পন্ন করে
আমি আজকে এখানে এসেছি, যেহেতু কথা আগে থেকে দেওয়া ছিল। তো আমরা যারা থিয়েটার করি, আমরা কি টাকা পয়সা পাই সেটা বড় কথা নয়, আমাদের কথার দামটাই শেষ কথা বলে আমরা মনে করি। তাই আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই। তো যাই হোক, আজকের এই আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনুবাদ নাটকের চাপে মৌলিক নাটক কি ক্লিশে হয়ে যাচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এবারে বলতে গেলে অনুবাদ মূলত দু রকমের হয়, একটা আক্ষরিক অনুবাদ আর একটা ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদটা কি? আক্ষরিক অনুবাদ হচ্ছে আমি যে ভাষা থেকে অনুবাদ করছি, সেটা ইংরেজি হোক, জার্মান হোক, রাশিয়ান হোক, যে ভাষাই হোক না কেন, সে ভাষার সমভাষা আমার ভাষায় লেখা। অর্থাৎ রাশিয়াতে উচ্চারণ করলে যে ভাষাটা হবে, একদম পাই টু পাই বাংলায় যে কথাটা হবে সেটাই লেখা, সেটা আক্ষরিক অনুবাদ। আর ভাবানুবাদ কি? ভাবানুবাদ হচ্ছে যে বিষয়টাকে আমি অনুবাদ করব তার ভাবটা থাকবে, কিন্তু আমি অনুবাদ করব আমার ভাষায়, ভাবটা এক রেখে আমার ভাষায় সেটাকে অনুবাদ করব, সেটা ভাবানুবাদ। আমরা মূলত এই অনুবাদ নাটক বলতে যত নাটক দেখেছি আমার দীর্ঘ 30 বছরের থিয়েটার জীবনে, তার বেশিরভাগটাই আমরা দেখেছি কলকাতার বিভিন্ন নাট্যদল, যারা স্বনামধন্য নাট্যদল, যেমন নান্দিকার, বহুরূপী, পিএলটি, এরকম আরো বহু বহু দল যারা আছেন, তারা মূলত এই অনুবাদ নাটককে কেন্দ্র করে তাদের প্রযোজনাগুলো গড়ে তুলেছিলেন এবং সেগুলো এক একটা মাইলস্টোন হয়েছে। তো সেই বহু আগে থেকেই এই অনুবাদ নাটক আমরা দেখে আসছি, সেটা সেই ধারা আজও চলছে, বন্ধ হয়ে গেছে তা নয়। এখন এই থিয়েটারকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগে পাই প্রকৃত অর্থে যেটা থিয়েটার বলে আমরা মনে করি বা ভাবি, সেটা হচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহের থিয়েটার। আর এর পাশাপাশি আরেকটা থিয়েটারও আছে আমাদের এই বঙ্গে বা বাংলায়, সেটা হচ্ছে আমরা তাকে পোশাকি একটা নাম দিয়েছি মাচার থিয়েটার। সেটা কি? সেটা হচ্ছে যে একটা মঞ্চ সেখানে তৈরি করা হয় কৃত্রিম ভাবে, সেখানে কয়েকদিন ধরে নাটকের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা, এবং সেখানে বিভিন্ন নাট্য দল আসেন, তাদের প্রযোজনা উপহার দেন দর্শকদের। এখন এই ক্ষেত্রে মৌলিক নাটক আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে এই ছোট নাটকের আঙিনায়। সেখানে বিভিন্ন নাটককার, তরুণ প্রবীণ, সকলে চেষ্টা করেন তাদের মতো করে, তাদের মনন থেকে কাহিনীকে নির্বাচন করে একটা নাটক গড়ে তুলতে। আবার কখনো কখনো আমরা এটাও দেখি যে অমুক নাটকের ছায়া বা আধারে বা অনুপ্রেরণায় নাটক একটা নাম দেওয়া হয় এবং তার নাটককারের নামও দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে এই যে আধারে বা ছায়ায় বা অনুপ্রেরণায় যে নাটকগুলো লেখা হয় এবং সেগুলোকে মৌলিক বলে চালানো হয়, সেটা কি আদৌ মৌলিক নাটক? আমার তো মনে হয় না। কারণ মৌলিক নাটক লিখতে গেলে সেটা সম্পূর্ণই তার মগজ থেকে আসা উচিত বলে আমি মনে করি। কারণ একজনের রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্পকে অবলম্বন করে যদি আমি একটা নাটক লিখি, আমি কিন্তু সেখানে তার মূল জিনিসটা পেয়ে যাই। এবার আমি আমার মতো করে সেটাকে সাজিয়ে নিই, সেটা কি আমার নাটক হলো? আমার মনে হয় না। তো যাই হোক, কলকাতাতে এখনো পর্যন্ত যে নাটকগুলো ভীষণভাবে সফল, তার বোধহয় প্রায় 80% অনুবাদ নাটক, এবং তারা অনুবাদ নাটকই করে থাকেন। কেন করেন? তারা মৌলিক নাটকের পেছনে কেন ছোটেন না? তাহলে কি আমাদের নাটককারের অভাব? কেউ কি ভালো নাটক লিখতে পারছেন না?
আমরা মোহিত চট্টোপাধ্যায়ের অনেক নাটক দেখেছি, মনোজ মিত্রের অনেক নাটক দেখেছি। সেইভাবে নাম করা নাটককার বা সেই রকম মানের নাটক এই মুহূর্তে বোধহয় বাংলায় বড়ই অচল। শুধু বিদেশি নয়, আমাদের ভারতবর্ষের অন্যান্য ভাষার নাটকও বাংলায় অনুবাদ করা হয়েছে। যেমন মারাঠি নাটককার বিজয় তেন্ডুলকারের অনেক ভালো ভালো নাটক বাংলায় অনুবাদ হয়েছে, আমরা দেখেছি সে সমস্ত নাটক। ক্লিশে কথাটা হলো যে বহুল ব্যবহার, মানে কোনো জিনিস যদি প্রচুর একই রকম ভাবে ব্যবহার করে যাওয়া হয় তাহলে সেটাকে ক্লিশে বলে। এখন কথা হচ্ছে যে অনুবাদ নাটকের চাপে মৌলিক নাটক ক্লিশে হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা কোথাও বিষয়টা মানে আমার ঠিক মনে হলো না, কারণ অনুবাদ নাটকটা একটা জায়গায়, মৌলিক নাটকটা একটা জায়গায়। চাপে, এবার চাপে কি সত্যি নাকি সেটা মেধা থেকে আসছে না, এটা কিন্তু ভাবতে হবে। আমি সদ্য নাটক লেখা শুরু করেছি, দুটো নাটক লিখেছি, আগামী দিনে আর লিখতে পারবো কিনা তাও জানি না। তবে যে দুটো লিখেছি সেটা আমার মগজ প্রসূতই লিখেছি, কোনো ভাব বা অমুক তমুক এসব নয়। তো কথা হচ্ছে যে অনুবাদ থাকবে, মৌলিকও থাকবে, মানুষ কোনটাকে গ্রহণ করছে সেটা শেষ কথা, এবং সর্বোপরি ভালো নাটকের জয় হোক, এটাই বলবো। ধন্যবাদ। অভিজিৎকে ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকে আমাদের দৃষ্টি নিয়ে গেছে। একটা জায়গায় আমি অভিজিতের সঙ্গে আমি একটু মানে বিভেদ হয়ে যাচ্ছে আমাদের কথার, সেটা হচ্ছে আমি কলকাতা থিয়েটার আর মাচার থিয়েটার এইভাবে ভাগ করতে পারবো না। আমার কাছে শেষ কথা হচ্ছে থিয়েটার। আর এই থিয়েটার করতে গিয়ে ও যেটা বলল যে হ্যাঁ, আমাদের আগে যারা থিয়েটারটা করে এসেছেন তারা ম্যাক্সিমাম মানে 80% অ্যাডাপ্টেশন বা অনুবাদ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মৌলিক নাটক হচ্ছে না যে তা নয়। কোনো নাট্যকার কোথাও থেকে প্রাণিত হচ্ছে, কোনো বিষয়বস্তুটা তার ভালো লাগছে, সেখান থেকে নিয়ে এসে তার মতো করে করার চেষ্টা করছে। আর যে জায়গাটাতে অসুবিধে সেটা হচ্ছে মৌলিক নাটকের আমাদের ভাবনার স্তরটাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না। সেটা শুধু নাট্যকাররা নয়, আমরা পরিচালকরা সেই সৎসাহস দেখাতে পারছি না, বা আমরা অভিনেতারা আমাদের মধ্যে প্রচুর ক্ষরণ হয়, প্রচুর আমরা নিজেদেরকে কর্ষণ করি যখন আমরা বুঝতে পারি যে না, এই পাত্রে এটা দেওয়া যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়বস্তুর অভাব নেই, আমরা প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন করে বিষয় পাচ্ছি, কিন্তু আমাদের সেই সাহসে কুলাচ্ছে না যে সেই জায়গাটাকে আমরা ডেভেলপ করব। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বলে আমার মনে হয়েছে। কেন এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বলুন, সামাজিক পরিস্থিতি বলুন, অর্থনৈতিক পরিস্থিতি বলুন, সব জায়গা থেকেই কিন্তু আমাদেরকে রসদ জুগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোথাও একটু অলস হয়ে গেছি, আমরা কোথাও একটু দুর্বল হয়ে গেছি যে এই বিষয়গুলোকে নিয়ে আমরা মঞ্চে নামবো। তারও অনেকগুলো কারণ আছে, কারণ এইগুলো নিয়ে যখনই আমরা কাজ করতে শুরু করব, কারো না কারো চক্ষুশূল হব, আর এই চক্ষুশূল হলে আমাদের টিকে থাকাটা, আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। যারা আমরা বাংলায় এই দূরে দূরে মফস্বলে ঘুরে ঘুরে নাটক করি, তারা যেমন এটাকে ফিল করি, যারা কলকাতা মঞ্চে নাটক করেন তারাও ফিল করে, কারণ তারা সরকারি হলগুলো পান না। আজকে কোথাও যদি আমি এমন একটা বিষয়কে নির্বাচন করলাম, যে বিষয়টা আমাদের, যে সরকার এই মুহূর্তে আমাদের মাথার উপর রয়েছে, যার সরকারের অধীনে
পশ্চিমবাংলা বা দিল্লি বা অন্য স্টেট চলছে, তার এগেনস্টে গেল, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মানে তার উপর একটা চাপ তৈরি হলো। এই জন্যে আমরা পরিচালকরা বা নাটকের যারা সংগঠক বন্ধু, তারা একটু ভীত। পরিচালকরা নাটক পছন্দ করছে সেই জায়গা থেকে, যে জায়গায় সে খুব সাবলীল, খুব সেফ। নাট্যকারেরা কিন্তু চেষ্টা করছে, নাট্যকারেরা চায়, কিন্তু সেই নাটকটা লেখার পর করছে না কেউ, পড়ে থাকছে বাড়িতে। তা আমি তো আমার সৃষ্টিটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব, আমি আমার মেধাটাকে শানিত করবার জন্য বারবার নিজেকে কর্ষণ করছি, কিন্তু তার ফল কিন্তু নিট ফল জিরো। কারণ এইটা নিয়ে এগোচ্ছে না কোনো সংগঠন। এবং আপনি যদি বলেন আমার কথা, আমি নিজেও সেই ভয়ে ভীত, যার জন্য সরাসরি কোনো রাজনৈতিক নাটকে এই মুহূর্তে আমরা যেতে পারছি না। অথচ আমি একজন নাট্যকারের কথা বলতে পারি, আমরা যারা ছোট থিয়েটার করি, অমল রায়। তার মস্তিষ্ক প্রসূত বহু বিষয়ে একটা সময় কিন্তু বহু মানুষজনকে নাড়া দিয়েছে, একটা অধ্যায় তৈরি করেছে থিয়েটারে। বেশ কিছু লোক সেই সময় ওই থিয়েটারটা করেছেন, কিন্তু আমরা আজকে বড় বেশি যেন অলস হয়ে গেছি, বড় বেশি দুর্বল হয়ে গেছি। ত্রুটিটা আমাদের, আমরা যারা নাট্যকর্মী আমাদের। সেই কারণেই মৌলিক নাটকের এই অভাব তৈরি হচ্ছে। মৌলিক নাটকের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই বার্তাটা দেওয়া সম্ভব যে আমার কষ্টটা আমি বলছি, তাতে তুমি কষ্ট পেতেই পারো, তাতে তোমাকে আঘাত আনতেই পারি, কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি, আমার যে ভেতরে ক্ষরণ হচ্ছে, সেটা আমি পৌঁছে দেবো আমার মানুষজনদের কাছে। আমার বাড়ির ছেলেটার যে কষ্ট, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এই নেই থেকেই তো আসবে। আমি যখন শেষ থেকেই তো শুরু হয়, তা আমার শেষটা তো হয়ে গেছে। আমরা তো একটা সময় প্রচুর রাজনৈতিক নাটক দেখেছি, যেখানে শেষ দৃশ্যে একটা লেনিনের ছবি থাকতো, মাও সেতুং এর ছবি থাকতো, সেখানে লাল লাইট এসে পড়তো, নাটক শেষ হতো। আজকে তো সেটা হচ্ছে না। তার কারণ আমরা ভীত, আমরা যেন কোথাও গুটিয়ে গেছি, নিজেদেরকে আজহায় এটা মানে আমরা পারবো তো, এই আমাদের নিজেদের প্রতি কনফিডেন্সটা কমে গেছে। নাট্যকারদের এখানে কোনো ভূমিকা নেই, তাদেরকে একটু খোঁচালেই তারা লিখতে পারে, পারবে, কোনো অনুবাদের দরকার পড়ে না, মৌলিক নাটকই জিতবে। অনুবাদ নাটকে রাশিয়ায় কি হয়েছে, রাশিয়ার মাটিতে যে বিপ্লবটা সম্ভব, আমরা পশ্চিম বাংলার মাটিতে সেটা সম্ভব নয়। ওখানকার কৃষকরা যেভাবে জীবনযাপন করে, আমাদের এখানকার কৃষকরা সেভাবে জীবনযাপন করে না। সেই অ্যাডাপ্টেশনটা আমি আমার এখানে নিয়ে এসে একটা জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু আমার যে সাধারণ দর্শকটা যেটা টাচ করবে, সেই এই জায়গাটায়, সাধারণ মানুষটার এই জায়গাটায় পৌঁছতে পারবো না, কারণ সেখানে আমার মাটির গন্ধ নেই। আমার মাটির গন্ধ পেতে গেলে আমার এখানকার সমস্যা নিয়ে কথা বলতে হবে, যেটা এখন একেবারেই হচ্ছে না। তবে চেষ্টা কি কেউ কেউ করছে না? নিশ্চয়ই করছে। আশা করব আগামী দিন আরো হবে। অভিজিৎ যদি এবার কিছু বলে বলুক। মোটামুটি আলোচনায় অনেক কিছুই উঠে এলো। অবশ্যই একটা নাটক যখন লেখা হয়, তার সঙ্গে সামাজিক রাজনৈতিক ভূমিকা একটা বিরাট ব্যাপার। নাটককাররা হয়তো লিখছেন বন্ধুর কথা অনুযায়ী, নিশ্চয়ই লিখছেন, সেই নাটকটা মঞ্চস্থ করবার মতো যে সাহস, সেটা হয়তো আমাদের আজকে ফুরিয়ে এসেছে। কেন ফুরিয়ে এসেছে? না আমরা প্রশাসনিক ভাবে বা সরকারি ভাবে অনেকটা ভাবে তাদের ওপর আমরা কি বলবো,
কথাটা কি, মানে তাদের উপর নির্ভরশীল। কোথাও এই ভয় থেকে আমরা সেই নাটক নির্বাচন করছি না তো, যেই আমাদের মাথার উপর থেকে হাতটা উঠে যাবে, সেই ভয়টা হয়তো আমাদের ভেতরে আছে। তো যাই হোক, দিনের শেষে আমরাও তো মানুষ, আমাদেরও তো খেতে হয়। যেহেতু অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত নই, 24 ঘন্টাই থিয়েটারের সঙ্গে যুক্ত, তাই হয়তো এই আগ্রাসনটাকে স্বীকার করে নিয়েছি, মেনে নিয়েছি। কিন্তু ভেতরে কি আগুন জ্বলছে? না, জ্বলছে। সুযোগ পেলেই সে আগুন বাইরে বেরিয়ে আসবে, এবং সেটা হ্যাঁ আসছেও, কোথাও কোথাও আসছেও, আসবেও, এবং সেটা ছড়িয়ে পড়বে, এটা আমার বিশ্বাস। কারণ আগুন এইভাবে ধিকি ধিকি জ্বলে না, একটা সময় ধিকি ধিকি জ্বলে, তারপর সেটা ছড়িয়ে পড়ে। সেই গন্ধ আমরা সেই আগুনের ধোঁয়ায় পাচ্ছি। ও যে কথাটা বললো যে কোথাও বোধহয় আমরা একটু নির্ভরশীল হয়ে পড়েছি, না, হ্যাঁ আমরা কোথাও কোথাও তো নির্ভরশীল, কিন্তু শিল্পী, আমাদের শিল্পীর মন, তারা তো সে কথা মানে না। তারা কিন্তু বলে আমার চেতনার রঙে পান না, আমার চেতনার রঙে পান না। এই চেতনাটা কিন্তু আমাদের বারবার কুড়ে কুড়ে খায়। আমরা কখনোই নির্ভরশীল, আমাদের কোথাও কোথাও সমস্যা আছে, আমরা পেরে উঠি না। কিন্তু আমাদের থিয়েটার এতটাও দুর্বল নয় যে সরকারি আনুগত্য ছাড়া আমরা চলতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা হয়তো কোথাও আমাদের অবস্থানটাকে সাময়িক একটু তুলে ফেলেছি উপরের দিকে, সেই অবস্থানটা তো থাকবে না, কিন্তু আমার বিষয়বস্তুটা থাকবে। হয়তো আমি লক্ষাধিক টাকার সেট বানাতে পারবো না, আমি হাজার হাজার টাকার আলো ব্যবহার করতে পারবো না, আমি হয়তো আমার পোশাকে হাজার হাজার টাকা ব্যবহার করতে পারবো না, হাজার হাজার টাকা পোশাক। কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে আমার বিষয়বস্তু, আমার মনের খিদে, আমার চেতনা, এইখান থেকে আমি আঘাত আনতে পারবো যে হ্যাঁ আমি এটা বলতে চাইছি, এটা আমার মৌলিকত্ব, এটা আমার অধিকার, এটা আমরা পারবো। আমি আশাবাদী যে একদিন না একদিন এই যে ও বললো না স্ফুলিঙ্গ দিক দিক করে চলছে, জ্বলবে না, ধপ করে উড়ে যাবে। সেদিন কিন্তু আবার আমাদের থিয়েটারের জয়গান করতে হবে, এবং এই মৌলিক থিয়েটার থেকেই আমাদের আগামী দিনের পথটাকে বেছে নিতে হবে। ধন্যবাদ। অসাধারণ বক্তব্য শুনলাম আমরা দুজন নাট্য ব্যক্তিত্বের কাছ থেকে, অভিনেতা নির্দেশক সমীর দাস এবং অভিজিৎ মজুমদারের কাছ থেকে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। খুব ভালো একটা বিষয় নির্বাচন করেছিল অঙ্গন বেলঘড়িয়ার পক্ষ থেকে, এবং তাদের যথেষ্ট আলোকপাত করলেন এই দুই মহান শিল্পী। তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই অঙ্গন বেলঘড়িয়ার পক্ষ থেকে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, নমস্কার।